চাকসু নির্বাচনে শেষ দিনের প্রচারে ভোটারদের মন জয়ের চেষ্টা, শেষ সময়ের সুযোগ কাজে লাগাতে ব্যস্ত রাকসুর প্রার্থীরা। চাকরি জাতীয়করণ ও পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে এমপি ও শিক্ষকদের কর্মবিরতি, বন্ধ ক্লাস পরীক্ষা, অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান। এবং যশোর সহ দক্ষিণ পশ্চিমের 6 জেলার সার সংকট, আমনের ভরা মৌসুমে বিপাকে কৃষক, কৃত্রিম সংকট তৈরি করা হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরা। চাকসু নির্বাচনের আর মাত্র একদিন বাকি থাকলেও শঙ্কা যেন কাটছে না প্রার্থীদের। বিশেষ করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন। আবার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতিতে ব্যালটের ব্যবস্থা করতে না পারাকেও কমিশনের ব্যর্থতা হিসেবে দেখছেন অনেকে। এমত অবস্থায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুইক রেসপন্স টিম গঠনের দাবি জানিয়েছে ছাত্র শিবিরের প্যানেল। আর জানাচ্ছেন শোয়েব রহমান। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই ক্যাম্পাসের মূল প্রবেশপথে অবস্থান নিয়ে লিফলেট বিতরণ করেন তারা। সোমবার রাত 10টায় শেষ হচ্ছে প্রচারণা, তবে এখনো কাটেনি শঙ্কা। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন কোনো প্রার্থী। শেষ পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা আছে সে শঙ্কাও। আমাদের প্রশাসন দেখে থাকবেন একপাক্ষিক এবং কিছু দলের পক্ষ নিয়ে অনেক সময় হচ্ছে কি তাদের কার্যকলাপগুলো পরিচালনা করে আসছে, এবং সেখানে হচ্ছে আমরা খুবই শঙ্কিত যে আমাদের ইলেকশনটা কি একেবারে ফেয়ার হবে কিনা এবং লেভেল প্লেইং গ্রাউন্ডটা থাকবে কিনা। এই সংখ্যা থাকতো না যে নির্বাচনে কোনো ধরনের কারচুপি হচ্ছে অথবা এই বিষয়গুলো, সেই বিষয়গুলোতে প্রশাসনের আরেকটু জোরদার অবস্থান আমরা আশা করছিলাম। এরই মাঝে প্রচারণার কাজ গুছিয়ে এনেছেন 9 শতাধিক প্রার্থী। এখন কেবল ভোটের অপেক্ষা। 5টি অনুষদকে কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে ম্যাজিস্ট্রেট। তবুও আশ্বস্ত হতে পারছেন না বহু প্রার্থী। স্টুডেন্টরা ছাত্রদলকে পছন্দ করে, তবে যদি কোনো ধরনের অনিরাপদ বা ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে ইনশাল্লাহ ছাত্রদল পাশ করবে। ওনারা প্রাণপণ চেষ্টা করছেন, আমরাও প্রাণপণ চেষ্টা করছি একটি সুন্দর নির্বাচন ক্যাম্পাসে চাকসু নির্বাচনের মাধ্যমে ভালো একটা নেতৃত্ব আসার জন্য। ইমার্জেন্সি রেসপন্স টিম। এদিকে দুপুরে নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। নির্বাচনে আইন ভঙ্গ ও বিশৃঙ্খলাকারীদের শাস্তির আওতায় আনতে কুইক রেসপন্স টিম মোতায়েনের দাবি জানায় তারা। প্রায় 2300 একরের ক্যাম্পাস, এখানে অনেক জায়গায় বাউন্ডারি নেই, পাহাড় পর্বত ঘেরা। তো আমরা বলতে চেয়েছি যে বিভিন্ন জন চাইলে খুব সহজে কিন্তু অনুপ্রবেশ করতে পারবে, এই জায়গাটা যেন কোনোভাবেই সুযোগ না পায়। আমরা চাই আমরা যেই ডেটে ভোট দিব সেই ডেটেই ভোট গণনা শেষ করে রেজাল্ট পাবলিশ হতে হবে। 15 অক্টোবর নির্বাচনে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন। প্রায় 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রায় 27,500 ভোটার ভোট দেবেন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাকসু নির্বাচনের প্রচারে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। গান বাজনা ও লিফলেট প্ল্যাকার্ডে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন প্রার্থীরা। ছাত্রদল, ছাত্র শিবির সহ সব প্যানেলের প্রার্থীদের মাঝে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। আবাসন সংকট নিরসন ও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ ছাত্রবান্ধব ক্যাম্পাসের প্রত্যাশা নতুন ভোটারদের। এর মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সচিব আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। 24-25 শিক্ষাবর্ষের নবীনবরণে সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন। প্রায় 5000 শিক্ষার্থীদের এই মিলন মেলা আরও প্রাণবন্ত হয়ে ওঠে রাকসুকে ঘিরে। প্রত্যেকে নতুন ভোটার হওয়ায় প্রার্থীদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস। বড় সংখ্যক ভোটারদের উপস্থিতি কাজে লাগাতে তারা ভিড় করেন মিলনায়তনের সামনে। লিফলেট প্ল্যাকার্ড সহ গানে গানে চালানো হয় প্রচারণা। টুকিটাকি প্রকৌশল চত্বর, একাডেমিক ভবনের রাস্তাঘাট জুড়েই প্রার্থীদের সরব উপস্থিতি।
প্রচারণা শুরুর দিন থেকে আমরা শিক্ষার্থীদের দ্বারা দাঁড়িয়ে গিয়েছি। হলপাড়া, একাডেমিক ভবন, আমতলা, জামতলা, সর্বোচ্চ সব জায়গায় আমরা বিচরণ করেছি। শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে আমরা আমাদের প্রচারণা অব্যাহত রেখেছি। যেই জায়গাগুলোতে আমাদের পৌঁছানো হয়নি সেই জায়গাগুলোতে আমরা কাজ করার চেষ্টা করছি। আগামীকাল আমাদের নির্বাচন প্রচারণার শেষ দিন এবং আজ ফার্স্ট ইয়ারের নবীনবরণ হচ্ছে, সেখানে কিন্তু সেই উৎসবের একটা আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে এবং সেখানে কিন্তু আমরাও সামিল হতে সকল প্রার্থী এখানে চলে এসেছি। ক্যাম্পাসে আবাসন সংকট, অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলে ধরেন নবীন ভোটাররা। আবাসিক হলগুলো পেতে অনেক দেরি হয়, সেই হিসেবে আমরা যাতে তাড়াতাড়ি পাই। আবার হচ্ছে রাস্তাঘাটেরও অনেক সমস্যা আছে, আমাদের চারুকলার ওদিকে রিপেয়ারে খুবই প্রয়োজন। আমাদের যে রাস্তাটা অনেক খারাপ, আমরা যাইতে পারি না, আবার বৃষ্টির সময় আসছে যে কাদর মধ্যে হাঁটতে হয়। তো এগুলো যারা একটু দেখবে, আমাদের সুযোগ সুবিধা, আমাদের কথাবার্তা শুনবে। এমন প্রার্থী চাই যারা সবসময় স্টুডেন্টদের পক্ষে থাকবে, স্টুডেন্টদের পক্ষে কথা বলবে এবং স্টুডেন্টদের যে সকল সমস্যাগুলো আছে সেগুলো সমাধানে শিক্ষার্থীদের পাশে সবসময় থাকবে। মঙ্গলবার শেষ হচ্ছে রাকসুর প্রচারণা। এরই মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছেন উপাচার্য। সবাই দায়িত্বশীল আচরণ করছে এবং সবার ভিতরে একটা সহমর্মিতা, সহযোগিতার মনোভাবও দেখতে পাচ্ছি। ভিতরে তো আমাদের পুলিশ ফোর্স থাকবেই, সাদা পোশাকে এবং ইউনিফর্ম নিয়ে তারা থাকবেন। আর সেই সাথে গোয়েন্দা সংস্থার যারা আছেন তারাও থাকবেন। আর বিজিবি এবং সামরিক বাহিনী তাদেরকেও আমরা, তাদের সাথেও আমাদের যোগাযোগ আছে আর কি। প্রয়োজন পড়লে যেন তারা খুব তাড়াতাড়ি এখানে আসতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা করছি। 17টি হলের জন্য 9টি ভবনে 17টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। শুরু হয়েছে 990টি বুথ তৈরির কাজ। ব্যালট পেপার হিসেবে ওএমআর শিট ব্যবহার করার পর তা গণনার জন্য ঢাকা থেকে আনা হয়েছে 6টি মেশিন। কারো কোনো এজেন্ট বা আমাদের পোলিং অফিসারদের যদি কোনো হয় তাহলে ওখানে বারকোড আছে, কিউআর কোড আছে, সেই কোড স্ক্যান করে তার এডিশনাল তথ্য আছে ওখানে, সেগুলো জিজ্ঞেস করলে সে যদি ঠিকমতো উত্তর দিতে পারে তাহলে সে ভোট দিতে পারবে, তা নাহলে সে পারবে না ভোট দিতে। মঙ্গলবার রাত 12টায় শেষ হচ্ছে প্রচারণা। 16 অক্টোবর বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোটার সংখ্যা 28,901 জন। রাকিবুল হাসান, এখন রাজশাহী। কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে হামলার সমালোচনা করেন তারা। এদিকে কর্মবিরতি বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। সকালে বিদ্যালয়ে আসলেও ফিরে যান শিক্ষার্থীরা। সহকর্মীদের তথ্য ছবিতে শামীমা রহমান শাম্মের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে রোববার কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদ ও মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে এমপিওভুক্ত স্কুলের ক্লাস পরীক্ষা। সৈয়দপুরে 54টি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির অংশ হিসেবে স্কুলের সামনে অবস্থান নেন শিক্ষকরা। বলেন, শিক্ষকদের ওপর যে হামলা হয়েছে তা ন্যক্কারজনক। এছাড়া বিভিন্ন সময় শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও তা না হওয়ায় সমালোচনা করেন তারা। এদিকে সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও হয়নি কোনো ক্লাস পরীক্ষা। চিকিৎসা ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের যে 75% উৎসব ভাতা, এই দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরে যাব না। এই দাবি দেওয়াটা এটা আমাদের দীর্ঘদিনের ছিল। যে শিক্ষামন্ত্রী আসে সে আমাদের তালবাহানা করে দিনগুলো শুধু দিনাতিপাত করে, এটার আমরা একটা তীব্র নিন্দা জানাচ্ছি। ন্যাক্কারজনক যে ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের যে দাবি, যৌক্তিক দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা কর্মচারীদের 75% করার জন্য আমাদের যে দাবি, জোরালো দাবি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। নাটোরের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও চলছে কর্মবিরতি। প্রতিটি বিদ্যালয়ের মূল ফটকের সামনে বসে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। কয়েকদিন ধরে কিন্তু আন্দোলন চলছে, কিন্তু গতকাল রাতে যে ঘটনাগুলো ঘটেছে এটা খুবই দুঃখজনক। সমস্ত শিক্ষকরা আমরা খুবই অপমানিত বোধ করেছি। পুলিশ বাহিনী আমাদের ভাই বন্ধুদের লাঠি মেরে আহত করেছে। আমরা কোথায় আছি? এছাড়া কর্মবিরতি পালন করেছে বরিশাল ও যশোরের বেশিরভাগ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও। শামীমা রহমান শাম্মী, এখন।
যশোরে আমনের ভরা মৌসুমেও দেখা দিয়েছে সারের সংকট। ডিলাররাও সার সংকটের কথা বললেও কৃষি বিভাগের দাবি মজুত রয়েছে পর্যাপ্ত সার। যদিও মাঠের তথ্য বলছে প্রয়োজন মতো মিলছে না বিসিআইসি উৎপাদিত টিএসপি সার। একই অবস্থা ডিএপি ও এমপিও সারেও। এনামুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন রিপন হোসেন। যশোর সদরের ফতেপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম শিমুল ডিলারের কাছে সার না পেয়ে অতিরিক্ত দামে সার কিনছেন খুচরা দোকান থেকে। তারপরও প্রয়োজন মতো পাওয়া যাচ্ছে না টিএসপি সার, তাই আমন আবাদের ফলন নিয়ে শঙ্কায় তিনি। করে আমাদের ফসলের যেটা চাহিদা সেটা না দেওয়ার কারণে আমাদের ফসলের অনেক ক্ষতি হচ্ছে। শহীদুলের মতো একই অবস্থা দক্ষিণ পশ্চিমাঞ্চলের 6 জেলার সব কৃষকের। টিএসপি না পেয়ে ডিএমপি ব্যবহার করে উৎপাদন স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। সার সংকটের জন্য সিন্ডিকেটকে দুষছেন অনেক কৃষকরা। এরা সার আইনে আমাদের দিচ্ছে না, গোপনভাবে গোডাউন করে সারকে পাবলিককে হয়রানি করাচ্ছে, যা সার নেই। আমার ধানের ফলন অত্যন্ত খারাপ হয়ে গেছে ভাই। যে জায়গায় আমার সর্বনিম্ন 30 মণ ধান হবে, সে জায়গায় 20 মণ হবে না, এরকম পরিস্থিতি এখন। ডিলারের কাছে গেলি কয় যে ফসফেট নেই, টিএসপি নেই, এটা নাও ওইটা নাও, নিয়ে হয়তো দেওয়া আছে যে বুঝতে দিলাম, দেওয়ার পরে হয়তো গাছে পাতায় ধান হলো কিন্তু ফলনে নেই। আঞ্চলিক কৃষি অফিসের তথ্য মতে চলতি মাসে যশোর অঞ্চলে প্রায় 5000 টন টিএসপির বরাদ্দের বিপরীতে মজুত আছে 1000 টন। ডিএমপি প্রায় 10,000 টনের বিপরীতে মজুত আছে প্রায় 2000 টন। এমওপি প্রায় 8000 টনের বিপরীতে মজুত আছে প্রায় 4000 টন। ইউরিয়া প্রায় 26,000 টনের বিপরীতে মজুত আছে প্রায় 15,000 টন। তবে এই তথ্য শুধু কাগজ কলমেই লিপিবদ্ধ রয়েছে। মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন বাস্তবতা। ডিলাররা বলছেন বরাদ্দকৃত সার স্থানীয় কৃষকদের চাহিদার তুলনায় খুবই কম। আর আঞ্চলিক কৃষি অফিসের দাবি সারের পর্যাপ্ত মজুত আছে। কৃত্রিম সংকট তৈরি করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমন মৌসুমের শুরু থেকেই টিএসপি সারের চরম ঘাটতি। সরকারিভাবে আমরা যে বরাদ্দ পাচ্ছি সেটা চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। টিএসপির চাহিদা একটু বেশি ছিল, সে তার এগেনস্টে আমরা কম পাইছি, কম দেওয়া হয়েছে চাষিদেরকে। সারের যে বরাদ্দটা ছিল টিএসপির, সেই সারটার 50% 60% সার আমরা বিসিআইসি থেকে পেয়েছিলাম, বাট এই মুহূর্তে সব সারই পেয়ে গেছি। ডিলারের ঘরে তো সার আছে, কেউ যদি সংকটের কথা বলে থাকে এটা একটা প্যানিক সৃষ্টি করার মতো। এটা আমরা যদি এরকম কোনো অভিযোগ পাই আইনের আওতায় আনার চেষ্টা করি। সরকার নির্ধারিত দর অনুযায়ী ইউরিয়া ও টিএসপি সার কৃষক পর্যায়ে কেজি প্রতি 27 টাকা, এমওপি 20 টাকা ও ডিএমপি সার কেজি প্রতি 21 টাকা বিক্রি হওয়ার কথা। কিন্তু ডিলারদের কাছে এই দামে সার না পাওয়ায় খোলা বাজার থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। চলতি মৌসুমে যশোর অঞ্চলের ঝিনাইদহ, মাগুরা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের 4,50,000 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এখন যশোর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে এসি বিস্ফোরণে দগ্ধ 3 জনের মধ্যে একজন মারা গেছেন। বাকি 2 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সকাল 10টার দিকে হাসপাতালে এসি মেরামতের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ইলেকট্রিশিয়ান শওকত 7ম তলা থেকে নিচে পড়ে যায়। দগ্ধ হন গণপূর্ত বিভাগের আরও 2 আউটসোর্সিং কর্মচারী মিশকাত ও তানফির। দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হয় শওকতকে আইসিইউতে নেওয়া হয়। এক পর্যায়ে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বাকি 2 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সমন্বিত উৎসব প্রতিরোধ করে দুর্যোগ প্রতিপাদ্যে সারা দেশে নানা আয়োজনে পালন করা হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন। এ সময় অগ্নিকাণ্ড, দুর্ঘটনা সহ দুর্যোগের করণীয় বিষয়ে তুলে ধরেন তারা। একইভাবে কুষ্টিয়ায় পালন করা হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। র্যালি ও মহড়ায় তুলে ধরা হয় অগ্নি দুর্ঘটনার নানা দিক। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় দুর্যোগের ক্ষতি থেকে তাৎক্ষণিক আত্মরক্ষার উপায় তুলে ধরেন বক্তারা। এছাড়া নওগাঁ সহ সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। কক্সবাজারের পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন। স্থানীয় দরিদ্র ও সাধারণ মানুষ পাচ্ছেন বিনামূল্যে চিকিৎসা সেবা। এতে সন্তোষ প্রকাশ করেন প্রান্তিক পর্যায়ের
হতদরিদ্র মানুষ। মধ্যস্ফীতকর পাঠানো তথ্য, মোহাম্মদ রাসেলের ছবি নিয়ে দেখুন বিস্তারিত। বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় ও প্রত্যন্ত এলাকার জনগণের জন্য নিয়মিতভাবে পরিচালনা করে বিনামূল্যের স্বাস্থ্য সেবা কার্যক্রম। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়ার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে 3 দিনের ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন। ক্যাম্পে সকাল থেকেই ভিড় করেন নারী পুরুষ সহ নানা বয়সী মানুষ। নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন ও মেডিকেল টিমের সদস্যরা এখানে দাঁতের বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা দেন। সঙ্গে নানা বিষয়ে পরামর্শ দেন চিকিৎসকরা। অন্যান্য রোগীদেরও চিকিৎসা দেয় মেডিকেল টিম। বিনামূল্যে দেওয়া হয় ওষুধ। এতে খুশি হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। ডাক্তার সেবা ভালো হয়েছে ইনশাল্লাহ, ভালো হইব, বাসে ইচ্ছে করতে ইনশাল্লাহ ভালো হইব। আমাদের গরিব অসহায় যারা আছে তাদের জন্য অনেক ভালো, এটা উপকার বলতে গেলে এক ধরনের উপকার। নৌবাহিনীর কর্মকর্তারা বলছেন, দেশের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এ ধরনের ক্যাম্প কার্যক্রম ভবিষ্যতেও চলবে। চিকিৎসা সেবা প্রদানের সাথে আমরা প্রয়োজনীয় ওষুধ বিতরণ করছি এবং বাংলাদেশ নৌবাহিনী এই কার্যক্রম ভবিষ্যতেও চালু রাখবে এবং সবসময় বাংলাদেশের জনগণের পাশে থেকে তাদের সুখ দুঃখে অংশীদার হয়ে থাকবে। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের ব্যবস্থাপনায় এবং কমান্ডার সাবমেরিনের তত্ত্বাবধানে পরিচালিত এই ক্যাম্পেইন চলবে 15 অক্টোবর পর্যন্ত। এখন কক্সবাজার। দর্শক, শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।